বিপাশা চাইলে কিন্তু তোমার জীবনটা না শেষ করে দিতে পারতো, শাস্তি দিতে পারতো, কিন্তু সেটাও করেনি। জানি আমি, সেই জন্য আমি সারা জীবন ওর প্রতি কৃতজ্ঞ থাকবো। তোমার কৃতজ্ঞতা না কেউ কোনো ধার ধারে না। আমি জানি কেউ ধারে না। তোমরা প্লিজ ওকে বোঝাও না, ও যেন ওই বাড়িতেই থাকে। কেন ওই বাড়িতে গিয়ে বিপাশাদি থাকতে যাবে কেন? বরঞ্চ ওই বাড়িতে বিপাশাদি যে পোর্শনটা না, সেই টাকাটা ওকে দিয়ে দিও। হ্যাঁ, শুধু পোর্শন কেন, যদি প্রয়োজন হয় ওর জন্য আমি গোটা বাড়িটা বিক্রি করে দিতে রাজি আছি। থাক, এই নাটকটা আর করতে হবে না। হ্যাঁ, এই বাড়ি বিক্রির নাটকটা করতে হবে না। এটা জানলে সবার আগে বিপাশাই বাধা দেবে। আসলে কি জানো তো, আমরা মেয়েরা না ঠিক যে সময় কঠিন হওয়া দরকার এই তোমাদের মতো ছেলেদের শায়েস্তা করার জন্য, সেই সময় কঠিন হতে পারি না। আমরা তোমাদের সুযোগ দিয়ে ফেলি, আর সেই সুযোগটাই তোমরা নিয়ে নাও। আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করি। আমরা ওকে অনেকবার বলেছিলাম জানো, তোমার বিরুদ্ধে সমস্ত অ্যালিগেশন এনে তোমাকে শাস্তি দিতে, কিন্তু বিপাশা সেটা করলো না। ও তো ভালো মেয়ে। অবশ্যই এই জন্যও করেনি যে ও চাইনি তোমাদের মেয়ে একটা অসুস্থ পরিবেশে বড় হোক। বিপাশা তো বারবার বলছে ও যেটা করলো সেটা শুধুমাত্র তোমার বাচ্চার কথা ভেবে, কিন্তু আমার কি মনে হয় জানো, এখনো ও তোমাকে ভালোবাসে। তোমাকে ভালোবাসে বলে ও তোমাকে শাস্তি দিতে চাইলো না। আর এটা ভাবতে অবাক লাগে যে তোমার সম্পর্কে এত কিছু জানার পর ও কি করে আজও তোমাকে ভালোবাসে। তবে একটা কথা বলে দিচ্ছি, আজ বিপাশাদির জীবনে না এমন একজন মানুষ আসবে যে বিপাশাদিকে মর্যাদা দেবে, যে বিপাশাদিকে সম্মান করবে, যে বিপাশাদিকে ভালোবাসবে। এই কথাটা জেনে রেখো। বিপাশা কোনোদিন আমাকে ভুলে অন্য কারোর কাছে যেতে পারবে না, কারণ আমি ঠিক যতটা খারাপ বিপাশা ঠিক ততটাই ভালো। এই ভুল ধারণাগুলো নিয়ে রাখো তোমার কাছে। তবে আমরা কিন্তু প্রমাণ করে দেবো যে তোমার সঙ্গে থাকার যে খারাপ স্মৃতিগুলোর জীবনে আছে, সেগুলো ভুলে যাওয়ার জন্য, মন থেকে মুছে ফেলার জন্য ওর জীবনে একটা ভালো মানুষ আসা দরকার। বুঝেছ? নিশ্চয়ই ও জীবনে কোনো ভালো মানুষ খুঁজে পাবে। অন্তত আমরা তো এটাই চাই। আর জানো তো, ঈশ্বর সবার সঙ্গে না খারাপ করেন না, সব খারাপ করেন না, মাঝে মধ্যে কিছু ভালোও করেন। দেখো এবার তুমি মধুরিমার সঙ্গে সংসার করো, কেমন এক্সপিরিয়েন্স হয় দেখো। দেখো বিপাশার মতো টেক কেয়ার করে কিনা। মাসিমা তো অনেক বড় বড় কথা বলেছিলেন, এবার মাসিমা বুঝতে পারবেন কত ধানে কত চাল। তবে সত্যি সত্যি যদি তুমি ভালো থাকো, তাতে কিন্তু আমরা খুশি হব চন্দন। তবে একটা কথা মনে রেখো চন্দনদা, আর কখনো কোনো মেয়েকে অপমান করার আগে না নিজের মায়ের মুখটা মনে করো। তোমার মায়ের সাথে যদি এরকমটা হতো, তাহলে তোমার মা তোমাকে নিয়ে কি করতো, কোথায় দাঁড়াতো, সেটা ভেবে দেখেছো? আজ বিপাশাদির এই অবস্থা করেছো তুমি, মানুষটাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হচ্ছে, আর সেই সব হয়েছে তোমার জন্য। এই শাস্তি তুমি পাবে গো, ঠিক পাবে। দেখো, ঈশ্বর তোমাকে শাস্তি দেবেন। এই সব কিছুর হিসেব না একদিন তোমাকে দিতে হবে, এই কথা আমি তোমায় বলে রাখলাম। একটা ভালো মেয়ের ওপর তুমি অন্যায় করেছো, এর হিসেব তোমাকে দিতে হবে না? মানুষ যেখানে হিসেব দিতে পারে না না, তখন তার বিচার ঈশ্বর করে। ঈশ্বর সব হিসেব নেন, এটা আমি বিশ্বাস করি। এই তো শিমুলের বর পরাগ কি না করেছে ওর সঙ্গে, তারপর ছেলেটা আজকে নিজেকে শুধরে নিয়েছে, ভালো হয়ে গেছে। সেই জন্যই তো তাকে আর একটা সুযোগ দিয়েছে, শিমুল ওকে আর একটা সুযোগ দিয়েছে। আর তুমি যা করেছো, তুমি তো সেই সুযোগটাও বিপাশাকে দিলে না, যে বিপাশা তোমাকে ক্ষমা করে দেবে। তোমার মতো এরকম জঘন্য লোকের সঙ্গে না থাকাই ভালো। সেই জন্যই তো বিপাশা বলে তোমার মতো ছেলের সংসর্গেও আর থাকতে চায় না, তোমার ছায়া যাতে ওর জীবনে পড়ে এমন দিন ও দেখতেও চায় না। আমি তো বেশ বুঝতে পারি কোন জায়গা থেকে, কোন কষ্ট থেকে ওই কথাগুলো বলে। তোমার স্মৃতি এতটাই ভয়ঙ্কর, অস্তিত্ব এতটাই খারাপ যে তোমাকে সামনে দেখলে ও অসুস্থ হয়ে যেতে পারে। তোমার মতো বাজে, জঘন্য, মিথ্যাবাদী, ভয়ঙ্কর একটা মানুষের সঙ্গে থাকা যে কি যন্ত্রণার, সেটা আমরা বুঝতে পারছি। আর এই যন্ত্রণা থেকে বিপাশা নিজেকে নিজে মুক্তি দিয়েছে। এরপর বিপাশাদি কোথায় যাবে, কোথায় থাকবে, এটা না পুরোপুরি বিপাশাদির ব্যাপার। তবে একটা কথা জেনে রেখো, বিপাশাদির পেছনে কিন্তু অনেক লোক আছে, কিন্তু তোমার পেছনে কেউ নেই। এই গোটা পাড়ার লোক না তোমাকে পছন্দ করে না, কারণ তোমার আসল রূপটা তো জেনে গেছে। আর তোমার চাকরির জায়গায়, সেখানে যখন খবর যাবে, তোমার চাকরিটাও কিন্তু থাকবে না। সারা জীবন না তোমাকে ভয় ভয় কাটাতে হবে। আর এই সব থেকে তোমাকে কে বাঁচায় বলো তো? সবসময় বিপাশাদিই তোমাকে বাঁচায়।
তাই বিপাশাদি তোমার থেকে যতই দূরে থাকুক না কেন, তোমার টিকিটা কিন্তু বিপাশাদির হাতেই ধরা, এই কথাটা মনে রেখো। যাও, দাঁড়িয়ে আছো কেন? বাড়ি যাও। বাড়ি গিয়ে মধুরিমাকে বলো যে এখানে সব ফাংশন মিটে গেছে, এখন তুমি ফ্রি। আবার বিয়ে করতে হবে তো, হ্যাঁ? তোমাদের তো আবার রেজিস্ট্রি ম্যারেজ হয়নি। যাও যাও যাও, গিয়ে সেরে ফেলো, যাও। যাও। কি দরকার ছিল এত কথা ওকে বলার? কেন তোমার এত গায়ে লাগছে কেন শুনি? গায়ে লাগার বিষয় নয় সুচরিতাদি, বেকার বলছো একটা মানুষকে। তোমাদের তো মুখটা নষ্ট হচ্ছে, সেটা কেন বুঝছো না? যে বর্ন ক্রিমিনাল না, সে ক্রাইম করবেই একটার পর একটা। তোমরা কি ভাবছো তোমরা যে ওকে এত কথা বোঝালে ওর মাথা অবধি ঢুকলো, পৌঁছলো? কখনো না, হতে পারে না। ঠিক আছে, আমরা তো বললাম, অন্তত কথাগুলো তো শুনলো, প্রতিবাদ তো করতে পারলো না। এতেই না আমাদের শান্তি, বুঝেছো? দাদা, দাদা চিনতে পারছিস? আমি পলাশ, পলু। দাদা, দাদা আমায় ছেড়ে দিয়েছে। দাদা, আমি জেলে গিয়েছিলাম না, তোমার বউ আমাকে জেলে পাঠিয়েছিল, জেনে শুনে আমার এত বড় সর্বনাশ করেছিল। আর এখন দেখো তোমার কি অবস্থা করেছে। তবে তুমি চিন্তা করো না দাদা, সব ঠিক হয়ে যাবে। আমরা এসে গেছি না, আমরা সব ঠিক করে দেব। দাদা, দাদা একবার কথা বল না দাদা। কথা বলার অবস্থায় তো নেই পলাশ, কথা বলবে কি করে, যা অবস্থা করে দিয়েছে। তবে একটা বিষয়ে সুবিধা হবে জানো তো পলাশ, তোমার একে দিয়ে কাজ বের করে নিতে সুবিধা হবে। অভিনয় করতে পারলে কত কিছুই জানা যায়। এখন কিছুতেই বোঝানো যাবে না যে আমি এদের সব কথা বুঝতে পারছি। হ্যাঁ, যা কিছু করবো করে ওর নামেই দোষটা দিতে হবে। আর এখন থেকে আর দেরি করো না পলাশ, ভালো কাজে কোনোদিনও সময় নষ্ট করতে নেই। দাদা, তুই আমাদের কথা শুনতে পাচ্ছিস? তোমরা আমাকে দাদা বলছো কেন? আমি তোমাদের চিনি না, কোনোদিন দেখিনি। এ তো পুরো গান কেস, পুরোটা গেছে। তবে আর বলেছিলাম কি তোমায়? আরে বলেছিলাম কি মানে? কবে থেকে তো বলছি যে আমার বুদ্ধিটা একটু কাজে লাগাও, আমার বুদ্ধিটা একটু কাজে লাগাও। না, আজকে যদি আমার বুদ্ধি কাজে না আসে তাহলে কবে আসবে? তুমি আস্তে কথা বলো, বারবার বলছি আস্তে কথা বলো। আমি তো সবসময় তোমার বুদ্ধিতেই চলে এসেছি, কিন্তু তুমি যেরকম ভাবে কেসটা খেয়ে যাবে সেটা তো বুঝতে পারিনি আমি। আরে বাবা, আমি কেসটা খেয়েছি শিমুলের জন্য। তোমার কি মনে হয় যে আমি শিমুলকে ছেড়ে দেবো? কোনোদিনও না। তুমি দেখো ওর ঘটি বাটি না আমি চাটি করে ছাড়বো। ওর বরের কেসে আমি যদি ওকে না ফাঁসিয়েছি তাহলে আমার নাম বদলে দিও তুমি। আমি তোমাকে আবারও বলছি তুমি আস্তে কথা বলো, বারবার বলছি আস্তে কথা বলো, কারণ ও কিন্তু কোন কথাটা বুঝতে পারছে আর কোনটা বুঝতে পারছে না সেটা শিওর নই। কোন কথা থেকে কি হবে সেটা ভগবানই জানে। আর তাছাড়া তুমি আসার আগে আমি তো একবার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ রক্ষা তো আর করতে পারিনি। কি করবো? জানি তো তোমার দ্বারা কোনো কাজ হবে না। কি হলো দাদা? জল জল? হ্যাঁ আমি এক্ষুনি দিচ্ছি। তোমায় বলবে তো কি জল দেবো না কেন? দেখি কত সুযোগ ছিল তোমার কাছে, তোমার হাতে জল খেতে চাইলো আর তুমি।
তুমি তো সেরকমই বোকা, সেই জন্য এই কথাগুলো বলছো। আমার হাতে জল খাচ্ছে বলে আমি এখন বিষ মিশিয়ে দিই নাকি? আর তারপরে এটা প্রমাণ হয়ে যাবে যে আমি আর তুমি শেষমেশ এই ঘরে এসেছিলাম, ব্যাস। আর আমি তো এমনিতেই প্যারোলে বেরিয়েছি, ভগবান জানে কবে আবার ধরে নিয়ে চলে যাবে। এই সময় কোনো রিস্ক নিতে হয় নাকি? তা তুমি তো আমাকে এখনই রিস্ক নিতে বলছো। আরে বাবা, আমি যেভাবে বলছি সেভাবে করো, দেখবে কোনো রিস্কই থাকবে না, সমস্তটা চলে যাবে শিমুলের ঘাড়ে। তো কি করতে হবে সেটা বলো আমায়। দাঁড়াও না, সময় আছে তো, অপেক্ষা করো। যদি দাদাকে টাইট দিতে না পারো তাহলে ওর বউকে টাইট দিতে হবে। মোদ্দা কথা, ঝিকে মেরে বউকে শিক্ষা দিতে হবে। তার মানে না, মানে আমি ঠিক বুঝলাম না। আর দেখো, সত্যি কথা বলতে দাদার ব্যাপারে না এসব করতে আমার মন সায় দেয় না, আর এখনো দিচ্ছে না। তাছাড়া মা যদি এগুলো জানতে পারে, মা যদি বুঝতে পারে, এটা যদি প্রমাণ হয় যে এই ঝামেলাগুলোর মধ্যে আমরা জড়িয়েছিলাম, তাহলে কিন্তু এই বাড়ি টাড়ি আমরা কিচ্ছু পাবো না। ঠিক আছে, ভালো করে ধীরে সুস্থে আলোচনা করে দেখা যাবে। দেখো, একে হাফিস করা কিন্তু সোজা, এর কোনো কিছু করার কোনো ক্ষমতা নেই এখন। কিন্তু আমি যদি এখন এর ক্ষতি করি না, তাহলে এর বউ ঠিক রুখে দাঁড়াবে। আর পাড়ার কয়েকটা বউকে তো জুটিয়েই রেখেছে, তারা সবসময় রাজি এর সাগরেতি করার জন্য। দেখো, এই প্ল্যানে কোনো কাজ হবে না, বরঞ্চ যে প্ল্যানে কাজ হবে সেটা করাই বাঞ্ছনীয়, বুঝলে? ওটাকে সরাতে হবে। আরে সরাবো যে, সরাবোটা কি করে? তুমি একার হাতে সরাবে? নিজের হাতে সরাবে? অদ্ভুত কথাবার্তা বলো পলাশ। উফ! আরে বাবা, রাত বিরেতে স্কুল থেকে ফিরছে তো আজকাল, সেটা খেয়াল করছো না? বাবা, খেয়াল করবো না কেন? খেয়াল করবো না কেন? ওই তো রাত্রিবেলা ওই স্কুলে রিহার্সাল কি সব চলছে, সেটা ওই জানে আর ভগবানই জানে। সব রিহার্সাল ঘুচে যাবে এবারে। দেখো, আমি সবে তো এসেছি, আমাকে 2 দিন সময় দাও, আমার মাথা ঠান্ডা করে আমি ভাবি, নিশ্চয়ই কোনো না কোনো উপায় বেরোবে। মাথা ঠান্ডাই আছে আমার, আমি তো তোমার ভরসাতেই ছিলাম। বরং তুমি মাথা ঠান্ডা করে ভাবো। এই শোনো পলাশ, আমি আর কোনো কিছুতে থাকবো না, বুঝলে তো? আমি আর কোনো দায়িত্ব নেব না। আরে আমি তো অলরেডি কেস খেয়ে বসে আছি, এটা বোঝার চেষ্টা করো। এবার না, তোমাকে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, 2-3 জন বন্ধু বান্ধব জোগাড় করো, রাতের অন্ধকারে শিমুলকে কিডন্যাপ করো, তারপর ওর বডি পাওয়া যাবে দূরে কোনো সমুদ্রে বা পুকুরে বা অন্য কোথাও। আরে বাবা, এরকম তো আকছাড় এখন খবরের কাগজে পড়তেই থাকো তুমি। হ্যাঁ, জোর করে মাকে দিয়ে এবার বাড়িটা লিখিয়ে নাও, বুঝলে? তারপরে তো আর বাধা দেওয়ার কেউ থাকবে না। যাদের দিয়ে তুমি কাজটা করাবে তাদেরকে টাকা দিয়ে দিও, কি সমস্যা থাকতে পারে তারপরে? ঠিক আছে, এখন ছাড়ো, আমরা এসব নিয়ে ঘরে গিয়ে কথা বলবো। দাদা, বলছি, তোমার কিছু খেতে ইচ্ছে করছে? ভালো মন্দ কিছু খেতে ইচ্ছে করছে? তুমি তো তোমার চাকরিটাও দিয়ে দিলে তোমার বউকে, আর তোমার সেই বউ এখন তোমার কোনো সেবা যত্ন করছে না, বাইরে বাইরে শুধু ট্যাং ট্যাং করে ঘুরে বেড়াচ্ছে। কি যে করো না তুমি দাদা। যাকগে, আমি তো এসে গেছি, তোমাকে আর চিন্তা করতে হবে না। দাদা, তোমার মনে পড়ে আমরা আগে কি সুন্দর একটা দল ছিলাম, একজোট হয়ে থাকতাম আমরা আগে? মনে পড়ে তোমার? পড়ে না? না, তোমার কিছুই মনে পড়ে না। আমার কিন্তু মনটা খুব খারাপ করে আমাদের জোটটা ভেঙে গিয়ে। জানি না তোমার কোনোদিনও মনে পড়বে কি। ওকে বলা বৃথা, কোনো কথাই ওর মাথায় ঢুকছে না এখন। আরে দাঁড়াও না, তবু তো বলতে হয়। কি গো, শুনছো? আমার কিন্তু আজকে স্কুল থেকে আসতে কি ব্যাপার? তোমরা এখন এই ঘরে
কেন আসতে নেই বুঝি? দাদার সঙ্গে দেখা করতে এসেছিলাম, এবার থেকে কি তোমার পারমিশন নিয়ে আসতে হবে? না, আমি সেই কথা বলিনি। আমি একবারও বলিনি যে আমার পারমিশন নিয়ে তোমাকে আসতে হবে। আসলে দুপুরবেলাটাও ঘুমোয়, তোমরা এসেছো কথা বলছো, নিশ্চয়ই ওর ঘুম হয়নি। এই সময়টা বাদ দিয়ে আসলেই পারতে। কি গো, আজ দুপুরে তুমি ঘুমোওনি কেন? আমি যে তোমাকে বলেছিলাম দুপুরবেলা ঘুমোতে, তুমি দেখছি আমার কোনো কথাই শোনো না। ভালো লাগে না ঘুমোতে। তুমি কে? আমি একটা মেয়ে যে কিনা তোমার সেবা যত্ন করার জন্য এসেছি। হলো তো এবার? খেয়ে নাও। চলো প্রতীক্ষা, এখন আমরা এখান থেকে না হয় যাই, কারণ এখানে তো এখন কে কত কাছের সেই নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। স্ত্রীকে কি কখনো প্রতিযোগিতায় নামতে হয় জানার জন্য সে কতটা কাছের? কি যে বলো তুমি পলাশ, সত্যি বলছি, ওর না বয়সই বেড়েছে কিন্তু বুদ্ধি বলে কিচ্ছু নেই, কোনো বুদ্ধিই হয়নি দেখছি। যাই হোক শোনো, এখন তোমার দাদাকে খাওয়াবো তো, ওর খাওয়াটা খুব জরুরি, আর লোকজন থাকলেও আবার খেতে চায় না। তাই বলছি তোমরা না এবার এসো, ওর খাওয়ার সময় হয়ে গেছে তো। কত রঙ্গ দেখবো আর দুনিয়াতে, ঈশ্বরই জানে। তা ঠিক, কত রঙ্গ দেখবো, যে যেমন করে দেখে আর কি। এই দেখো না, এই যে তুমি জেল থেকে ফেরত এলে, জেলে ছিলে, সেটা তো আমার কাছে রঙ্গ মনে হচ্ছে। আর এই যে আমি আমার স্বামীকে খাওয়াচ্ছি, এটা আবার তোমার কাছে রঙ্গ মনে হচ্ছে। যে যেমন করে দেখে আর কি, ঈশ্বরই জানেন আরো কত কি দেখতে হবে। যাই হোক, তোমরা না এবার এসো। হ্যাঁ, খাওয়াতে হবে তো, প্লিজ এসো। কি হলো, কিছু বলবে? কি হলো? কিছু না। তুমি আজ এত দেরি করলে কেন? আচ্ছা, আমি দেরি করে আসি বা তাড়াতাড়ি আসি তাতে তোমার কি? আমি তো তোমার কেউ না। আমার খিদে পাচ্ছিল। খিদে পাচ্ছিল? আচ্ছা পরাগ, আমার কথাটা শোনো। হ্যাঁ, ওই যে দেখো ওখানে বেল রাখা আছে। তোমাকে আমি কি বলেছিলাম? যখনই কিছু প্রয়োজন হবে বেলটা বাজাতে বলিনি তোমাকে? হ্যাঁ, কেউ এসে তোমায় ঠিক খাবার দিয়ে যেত। যদিও আমি তোমাকে বারণ করেছি অন্য কারোর হাতে খেতে না, মাকেও বলে রেখেছি। এখন তো জুসটা এনেছি, খেয়ে নাও। তুমি সাবধানে চলাফেরা করো। হ্যাঁ, আমি তো সাবধানেই আছি, তুমি সাবধানে থেকো, ঠিক করে চলাফেরা করো। কেমন? বাড়িটা খুব খারাপ, বাড়িটা খুব খারাপ, পেছল বাড়িটা পেছল খারাপ, সাবধানে থেকো তুমি। কি বলো তো, কোথাকার কথা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। পরাগ, তুমি কোথায় গেছিলে? আমি তো স্কুলে গিয়েছিলাম পরাগ। স্কুল থেকে ফিরতে এত দেরি হয় কেন? স্কুলে প্রোগ্রাম চলছে বলেছিলাম না তোমাকে? হ্যাঁ, সামনেই তো প্রোগ্রাম। তোমার তো দেখছি কিছুই মনে থাকে না। কিসের প্রোগ্রাম? 25শে বৈশাখ না সামনে, রবীন্দ্র জয়ন্তী, তার প্রোগ্রাম। ও, রবীন্দ্র জয়ন্তী। তুমি কি করবে? আমি আর কি করব, ওই যে স্কুলে ছেলেমেয়েরা আছে তাদের তো আমি গান শেখাচ্ছি, আর আমি নিজেও নাচ করব। বাহ, খুব ভালো, খুব ভালো। আমাকে নিয়ে যাবে, আমি যাব প্রোগ্রাম দেখতে যাব। তুমি যাবে প্রোগ্রাম দেখতে? হ্যাঁ, তুমি পারবে এই অবস্থায়? আচ্ছা ঠিক আছে, একটু সুস্থ হয়ে না পরের বার নিয়ে যাব, কেমন? তোমার একটা কথা বলবো, শুনো। কি? তুমি সাবধানে চলাফেরা করো। কেন বলো তো, তুমি বারবার এক কথা বলছো? আচ্ছা, আমি তো তোমার কেউ না, তুমি আমায় চেনো না। আমি সাবধানে চলাফেরা করি কি অসাবধানে চলাফেরা করি তাতে তোমার কি? আচ্ছা পরাগ, যারা এসেছিল তারা কি কিছু বলেছে তোমাকে?
কারা? এই যে এক্ষুনি যারা এসেছিল। তোমাকে কিছু বলেছে? কি বলবে? তাহলে বারবার এই কথাটা বলছো কেন বলো তো? রাস্তায় রাস্তায় লোক থাকে অনেক। কি করছো? কোথায় উঠছো? রাস্তায় অনেক লোক থাকে। হ্যাঁ পরাগ, অনেক আরে লোক। কি করছো বলো তো তুমি? অনেক দুষ্টু লোক। ওরে বাবা, অনেক দুষ্টু লোক। আস্তে আস্তে। ওরা দুষ্টু। ও বাবা রে। ওরা আমি ওই জন্য কোথাও যাই না। আমি সন্ধ্যেবেলা কোথাও যাই না। ওরা তোমার একা পেলে তোমার ধাক্কা মেরে ফেলে দেবে। তোমার মুখ চেপে ধরবে। শান্ত হও তুমি। আমি বুঝতে পেরেছি তোমার সাথে এমনটা হয়েছিল, তো সেই ট্রমা থেকে তুমি বেরোতে পারোনি, তাই তুমি এরকমটা বলছো, তাই না? জানি না, আমি জানি না। আমার কথা বলতে ভালো লাগছে না, জানি না। আচ্ছা ঠিক আছে, জোর করে তোমাকে কিছু মনে করতে হবে না। আচ্ছা শোনো, এই যে আমি জুসটা এনেছি, খেয়ে নাও। তুমি খেয়েছো? আমি আচ্ছা, এটা তো আমি তোমার জন্য এনেছি, তুমি খাবে তো? না, অর্ধেক খাবো। আমি অর্ধেক, তুমি অর্ধেক। কেন অর্ধেক বলছো কেন? আমার প্রতি এত দরদ কিসের? আমি কে তোমার? কি জানি, ভুলে গেছি। আমি তোমার বউ। তুমি আমার বউ, লাল টুকটুকে বউ। আচ্ছা ঠিক আছে, হয়েছে, এবারে খেয়ে নাও তো দেখি। না, কিন্তু বর আর বউ তো একসঙ্গে খায়। আচ্ছা ঠিক আছে, আগে তুমি খাও, তারপর না হয় আমি খাবো। হ্যাঁ কেন, লক্ষ্মী ছেলে, খাও। আস্তে 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 আস্তে। আর না, আবার কি? আর না বললে তো হবে না। আমি যতক্ষণ অবধি বলবো খেতে হবে, হয়ে গেলে আমিই বলবো। তাহলে তুমি তো কিছু খাবে না। ভালোবাসো আমায়? তুমি এমন একটা কথা জিজ্ঞেস করছো, বলতে লজ্জা করে না? বুঝেছি, সব কথা না বললেও চলে, বুঝে যায়। তার মানে বাসো। বুঝতে পারি না বাসি কি। আচ্ছা এ নাও, এবার খেয়ে নাও তো। না, তুমি আগে খাও। কি যে করো না তুমি। আচ্ছা বেশ, এই দেখো আমি মুখে দিলাম। এবার তুমি খাও, খাও। আস্তে। কি হলো? আমার খুব ভয় করছে। ভয়? আচ্ছা কিসের ভয়? রাতের অন্ধকারে শিউকে কিডন্যাপ করো, তারপর ওর বডি পাওয়া যাবে দূরে কোনো সমুদ্রে বা পুকুরে।